আজকে আমরা রবার্ট কিওসাকির একটা বেশ ইন্টারেস্টিং যদিও একটু বিতর্কিত ধারণা নিয়ে কথা বলবো। তিনি বলছেন যে তরুণরা প্রায়ই একটা বড় ভুল করে ফেলে, এমন একটা ভুল যা তাদের পুরো আর্থিক ভবিষ্যৎটাকে কিন্তু বদলে দিতে পারে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি আর এখান থেকে আমরা কি শিখতে পারি। কিওসাকি ঠিক কি বলছেন? তিনি বলছেন যে তরুণরা প্রায়ই ভাবে, আরে আমার তো বয়স অনেক কম, এত চিন্তা করার কি আছে। ব্যাপারটা হলো এই যে এখনও অনেক সময় আছে, এই ভাবনাটাই নাকি সবচেয়ে বড় ভুল। সময় তো আমাদের সবচেয়ে দামি সম্পদ, তাই না? কিন্তু এই মানসিকতার কারণে সেই সম্পদই একটা বোঝা হয়ে দাঁড়ায়। তো এই পুরো ধারণাটা বুঝতে আমরা 5টা ধাপে এগোবো। প্রথমে দেখব যা ভালোবাসো তাই করো, এই কথাটা কেন একটা ফাঁদ হতে পারে। তারপর বুঝব ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট জিনিসটা কি। এরপর জানব ভালোবাসার জিনিসে বিনিয়োগ করার মানে কি। দেখব আর্থিক স্বাধীনতার জন্য কি দাম দিতে হয়। আর সবশেষে লিকুইডিটি বা তারল্যের বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করি। যা ভালোবাসো তাই করো, এই ফাঁদ। এই কথাটা তো আমরা সবাই কম বেশি শুনেই বড় হয়েছি, তাই না? যে নিজের প্যাশন ফলো করা উচিত। কিন্তু কিওসাকি ঠিক এই জায়গাতে একটা বড় প্রশ্ন তুলেছেন। দেখুন, আমাদের প্রায় সবার মধ্যেই কিন্তু এমন একটা স্বপ্ন থাকে যে এমন একটা কাজ করব বা ছোটোখাটো ব্যবসা করব যা করতে আমাদের খুব ভালো লাগে। মানে নিজের প্যাশনকে নিজের পেশা বানানো। এটা শুনতেও তো দারুণ লাগে, তাই না? আর এটাই কিন্তু সবচেয়ে প্রচলিত একটা পথ। কিন্তু কিওসাকির মতে এখানেই আসল সমস্যাটা। তিনি বলছেন এটাই নাকি একটা ফাঁদ, কারণ এই চিন্তাটা মানুষকে এমন একটা আর্থিক অবস্থানে আটকে ফেলে যেখানে তাদের সবচেয়ে বেশি ট্যাক্স বা কর দিতে হয়। বেশ চমকে দেওয়ার মতো কথা, তাই না? তো এই ট্যাক্সের ব্যাপারটা বুঝতে হলে আমাদের দ্বিতীয় পর্বে যেতে হবে, যেটা হলো ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। এটা কিন্তু কিওসাকির পুরো আর্থিক দর্শনের একেবারে মূল ভিত্তি। এই মডেলটা আমাদের বুঝতে সাহায্য করে যে আসলে কার টাকা কোন উৎস থেকে আসে। এই যে ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট, এটাকে উনি 4টা ভাগে ভাগ করেছেন। দেখুন, বাম দিকে আছে ই মানে এমপ্লয়ি বা কর্মচারী যারা চাকরি করেন, আর আছে এস মানে সেলফ এমপ্লয়েড বা স্বনিযুক্ত, যেমন ধরুন ডাক্তার, আইনজীবী বা ছোট ব্যবসায়ী। আর ডান দিকে আছে বি মানে বিগ বিজনেস ওনার বা বড় ব্যবসায়ী, যাদের প্রতিষ্ঠানে 500-র বেশি কর্মী কাজ করে। আর সবশেষে আছে আই মানে ইনভেস্টর বা বিনিয়োগকারী। এবার এই চারটার দিকে একটু খেয়াল করে দেখুন, এখানকার সংখ্যাগুলো কিন্তু রীতিমতো অবাক করার মতো। কিওসাকির বিশ্লেষণ বলছে ই কোয়াড্রেন্টে যারা আছেন তারা প্রায় 40% ট্যাক্স দেন, এস কোয়াড্রেন্টে যারা আছেন তারা দেন প্রায় 60% পর্যন্ত। অন্যদিকে বি কোয়াড্রেন্টে এই হার কমে দাঁড়ায় প্রায় 20%, আর আই কোয়াড্রেন্টে সেখানে এটা শূন্যের কাছাকাছিও চলে আসতে পারে। চিন্তা করুন, ট্যাক্সের এই আকাশ পাতাল পার্থক্যটাই কিন্তু কোয়াড্রেন্টের বাম দিক আর ডান দিকের মধ্যে আসল তফাৎটা গড়ে তোলে। তাহলে উপায়টা কি? এখানেই আসছে আমাদের তৃতীয় পর্ব, ভালোবাসার জিনিসে বিনিয়োগ করুন। কিওসাকি এখানে আমাদের চিন্তাভাবনায় একটা বড়সড় পরিবর্তনের কথা বলছেন। তিনি বলছেন শুধু কেরিয়ারের পেছনে না ছুটে সম্পদ তৈরির দিকে মনোযোগ দিতে। এই দুটো চিন্তার মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে যা ভালোবাসো তাই করো, এই ভাবনাটা আমাদের ই আর এস কোয়াড্রেন্টের দিকে ঠেলে দেয়, মানে হয় চাকরিজীবী অথবা ছোট ব্যবসায়ী হতে বলে। আর অন্যদিকে ভালোবাসার জিনিসে বিনিয়োগ করো, এই দর্শনটা আমাদের বি আর আই কোয়াড্রেন্টের দিকে নিয়ে যায়, মানে বড় ব্যবসায়ী বা বিনিয়োগকারী হওয়ার কথা বলে। এখন প্রশ্ন হলো, ভালোবাসার মতো সম্পদগুলো কি কি? কিওসাকি কিছু উদাহরণ দিয়েছেন যা তিনি নিজে ভালোবাসেন, যেমন বড় কোনো ব্যবসা, রিয়েল এস্টেট মানে জমি বা বাড়ি, সোনা, রূপা বা তেলের মতো কমোডিটি, এমনকি অ্যাভোক্যাডো ফার্মের মতো জিনিসও। আসল কথা হলো এগুলো এমন অ্যাসেট বা সম্পদ যা আপনি কিনতে পারেন, যার মালিক হতে পারেন। এগুলো কোনো চাকরি না। কিন্তু একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এই যে বি আর আই কোয়াড্রেন্টে যাওয়ার কথা বলছি, এই পথটা কিন্তু একদমই সহজ নয়। আর এখানেই আসছে আমাদের চতুর্থ পর্ব, স্বাধীনতার মূল্য। এর জন্য যে পরিমাণ ডেডিকেশন আর কমিটমেন্ট লাগে তা কল্পনার বাইরে। এই প্রসঙ্গে কিওসাকি একটা দারুণ গল্প বলেন। তিনি যখন আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং নিয়ে শিখতে চেয়েছিলেন, তখন তার যিনি মেন্টর ছিলেন তিনি তাকে একটা অসম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দেন।
দিনটা ছিল বুধবার আর তাকে বলা হলো এই শনিবারের মধ্যে তোমাকে পেরুর রাজধানী লিমাতে পৌঁছাতে হবে। ব্যাস এটুকুই। ভাবুন একবার, তিনি কিন্তু ঠিকই গিয়েছিলেন। নিজের পকেট থেকে প্রায় 15 থেকে 20,000 ডলার খরচ করে উড়ে গেলেন পেরুতে। সেখানে গিয়ে কি দেখলেন? কিছু সোনার খনি, যেগুলো দেখতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, তার মেন্টর আগে থেকেই জানতেন যে ওই খনিগুলোর আসলে কোনো দামই নেই। তাহলে কেন এই পুরো ব্যাপারটা? আসল শিক্ষাটা তো খনি নিয়েছিলই না, এটা ছিল তার কমিটমেন্টের একটা পরীক্ষা। তিনি কতটা শিখতে চান তার একটা টেস্ট। এই যে ত্যাগ, এই যে মূল্য, এটাই বেশিরভাগ মানুষ দিতে চায় না। আর ঠিক এই কারণেই তারা কোয়াড্রেন্টের বাম দিকেই, মানে ই আর এস ক্যাটাগরিতেই আটকে থাকে। এইবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে শেষ ধাপে, পঞ্চম পর্বে, লিকুইডিটি বা তারল্য। এই কনসেপ্টটা বুঝলেই পরিষ্কার হয়ে যাবে যে কেন কোয়াড্রেন্টের ডান দিকের পথে ঝুঁকি অনেক বেশি, কিন্তু তার পুরস্কারটাও অনেক বড়। এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসতে পারে, তাই না? যদি বি আর আই কোয়াড্রেন্টের পথটা এতই ভালো হয়, তাহলে সবাই কেন এই পথটা বেছে নেয় না? সবাই কেন ব্যবসায়ী বা বিনিয়োগকারী হয়ে যায় না? এর উত্তরটাই লুকিয়ে আছে লিকুইডিটি বা তারল্য শব্দটার মধ্যে। এর মানে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে, কোনো একটা সম্পদকে তার ন্যায্য দাম না কমিয়ে কত তাড়াতাড়ি আর সহজে ক্যাশ টাকা বা নগদে পরিণত করা যায়, সেটাই হলো লিকুইডিটি। এবার দেখুন, একদিকে আছে স্টক, বন্ড বা মিউচুয়াল ফান্ডের মতো অ্যাসেট। এগুলোকে বলা হয় লিকুইড অ্যাসেট, কারণ এগুলো কেনাবেচা করা মানে এগুলোতে ঢোকা বা বের হওয়াটা অনেক সহজ। তাই এখানে তুলনামূলকভাবে কম আর্থিক জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু অন্যদিকে আছে ব্যবসা বা রিয়েল এস্টেটের মতো অ্যাসেট। এগুলো কিন্তু ইললিকুইড, মানে অতরল। একবার এখানে বিনিয়োগ করলে সেখান থেকে চট করে বেরিয়ে আসাটা প্রায় অসম্ভব। আর ঠিক এই কারণেই এই পথে নামার আগে অনেক বেশি পড়াশোনা, অনেক বেশি জ্ঞান আর অভিজ্ঞতার দরকার হয়। তাহলে সব আলোচনার শেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতে ফিরে আসি। কোনটা বেশি জরুরি, যা ভালোবাসি সেই কাজটা করা, নাকি যা ভালোবাসি সেই সম্পদগুলো অর্জন করা বা সেগুলোর মালিক হওয়া? কিওসাকির মতে দ্বিতীয় পথটাই আসল আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায়, যদিও তার জন্য প্রয়োজন প্রচণ্ড কমিটমেন্ট আর গভীর জ্ঞান। তো এই পুরো বিশ্লেষণের পর প্রশ্নটা থেকেই যায়, কোন পথটা কার জন্য সঠিক?